ঝুড়ির উপর ঠিক উপরে দেখবেন একটা ফ্যান দেওয়া আছে। এই ফ্যানের বাতাসের কারণেও মূলত একটা প্রেসার ক্রিয়েট হয় এবং সেখানেও ওজন বেড়ে যায়। চকবাজারের বিভিন্ন দোকান আছে যেখানে এই মোড়কগুলো বিক্রি করা হয়। বাংলাদেশে যত প্রোডাক্ট আছে, এমনকি বাইরের যে প্রোডাক্ট, সেগুলোরও প্যাকেট, বোতল এগুলো কি নকল বিক্রি হচ্ছে। আজকের পত্রিকার নিয়মিত আয়োজন এক্স সিরামিক্স আজকের আলাপে স্বাগত জানাচ্ছি আমি তুহিন কান্তি দাস। আজকের আলোচনার বিষয় ভাবনায় বাজার নীতি। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আব্দুল জব্বার মণ্ডল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন। তিনি বাজার অভিযান পরিচালনা করে সারা দেশেই পরিচিতি পেয়েছেন এবং আমাদের সামনে এখন তিনি উপস্থিত আছেন। আমরা ওনার মাধ্যমে ভোক্তার অধিকার রক্ষায় অধিদপ্তরের ভূমিকা সম্পর্কে জানতে চাইব। জব্বার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার মাধ্যমে আসলে অনেক কথাই বলা যায়, কিন্তু শুরুতে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে ভোক্তাদের অভিযোগ আছে, কিংবা আমরা সাধারণ মানুষের যে অভিযোগের জায়গা সেটি হচ্ছে যে আপনারা অধিদপ্তর থেকে শুধুমাত্র চুনোপটিদের আসলে আপনারা হচ্ছে যে অভিযানে তাদেরকে সামনে নিয়ে আসেন, কিন্তু রাঘব বোয়ালদের ক্ষেত্রে আপনারা কিছুটা নিষ্প্রভ। এই বিষয়ে আপনার আসলে মন্তব্য বা আপনাদের অধিদপ্তরের আসলে মন্তব্য কি? আপনি যেমনটি দাবি করছেন, এই দাবির সঙ্গে আমরা আমি দাবি করি নাই, যেটি বলা হয়, হ্যাঁ, তো ভোক্তাদের বা আপনাদের যে দাবি, সেই দাবির সাথে আমরা আসলে একমত নই। যদি আমি একটু এক্সপ্লেন করার সুযোগ পাই তাহলে বলবো, সেটি হচ্ছে যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে থাকে এবং এই আইন অনুযায়ী এই অধিদপ্তরের কর্মকর্তাগণ 3 ধরনের কার্যক্রম পরিচালনা করে। একটি হচ্ছে প্রতিকারমূলক, আরেকটি হচ্ছে প্রতিরোধমূলক, আরেকটি হচ্ছে সচেতনতামূলক। তো প্রতিকারমূলক হচ্ছে যে প্রতিকার, যেটি আমরা নিয়মিত বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করে থাকি। সেক্ষেত্রে বাজারে, মিল ফ্যাক্টরি, বিভিন্ন যেখানে ভোক্তা অধিকার হরণ হচ্ছে বা লঙ্ঘিত হচ্ছে মনে হয়, সেখানে আমরা মূলত সুমোটোভাবে এই অভিযানগুলো পরিচালনা করে থাকি। আরেকটি যেমনটি বললাম যে প্রতিকারমূলক, কোনো ভোক্তা কোনো পণ্য বা সেবা ক্রয়ে প্রতারিত হলে 30 দিনের মধ্যে অভিযোগ দায়ের করতে পারবেন। তো অভিযোগ পেলে এটি প্রতিকার দেওয়ার জন্য শুনানির মাধ্যমে উভয় পক্ষকে শুনানিতে ডাকা হয়। অভিযোগকারী যদি প্রমাণ করতে পারেন তার অভিযোগ যথাযথ, সেক্ষেত্রে অভিযুক্তকে জরিমানা আরোপ করা হয় এবং আরোপিত এবং আদায়কৃত জরিমানার 25% টাকা অভিযোগকারীকে দেওয়ারও বিধান রয়েছে। একটা চমৎকার আইন এটি। আর আরেকটি হচ্ছে প্রচারমূলক। এই যে সভা, সেমিনার থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি। সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাক্টিভ, আপনারা যেমনটি জানেন, এবং আমরা মিডিয়া নিয়ে যে কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি। আমাদের উদ্দেশ্য একটাই, যে ওভারওয়েলমিং মেজরিটি সবাই যেন সচেতন হন। আমরা যদি অভিযোগ পেয়ে থাকি যে চুনোপটি হোক অথবা রুই কাতলা হোক, অথবা যেই আপনি যে ভাষায় যেমনটি বলছেন, অভিযোগ পেলে আমরা শুনানিতে ডাকি, উভয় পক্ষকে নোটিশ জারি করি এবং শুনানির মাধ্যমে বড় বড় প্রতিষ্ঠানকেও জরিমানা করার রেকর্ড আমাদের আছে, নজির আছে। উৎপাদক পর্যায়ে যেসব শাকসবজি আমরা দেখি যেগুলো হচ্ছে উৎপাদক পর্যায়ে 8 থেকে 10 টাকা তারা হচ্ছে বিক্রি করে বাজারে, সেটা ঢাকায় এসে 50-60 বা অনেক ক্ষেত্রে সেটা 100 ছাড়িয়ে যায়। বলা হয় যে এই ক্ষেত্রে একটি বড় সিন্ডিকেট আসলে কাজ করে এবং এই বিষয়ে যেহেতু আপনারা এবং এর মাধ্যমে কিন্তু ভোক্তাদের অধিকার একেবারে যদি বলি খুবই বাজেভাবে তারা হচ্ছে তাদের অধিকার বঞ্চিত হয়। এই জায়গায় আসলে আপনাদের মানে এই বিষয়ে আপনাদের কোনো পর্যবেক্ষণ আছে কিনা, কিংবা এটা প্রতিরোধে আপনারা আসলে কোনো ধরনের পদক্ষেপের চিন্তা আছে কিনা? আমাদের অবজারভেশন হচ্ছে যে বিভিন্ন স্তরে হাত বদল হচ্ছে। একই পণ্য কয়েকবার হাত বদলের কারণে মূলত এই দামগুলো বেড়ে যাচ্ছে। এই হাত বদল যদি আমরা কমাতে পারি তাহলে আমার মনে হয় এই দামটি খুচরা পর্যায়ে আসলে কম হতে পারে। একই সাথে যদি স্মার্ট বাজার ব্যবস্থাপনা যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে সেক্ষেত্রে কৃষকরা হয়তো পয়সা একটু বেশি পেতে পারে, আর ভোক্তারাও হয়তো শেষ পর্যন্ত টাকাটা কম দেওয়া লাগতে পারে। তাদের একটা চেক অ্যান্ড ব্যালেন্স এখানে তৈরি করা যেতে পারে। সিন্ডিকেট নিয়ে আপনারা মোটামুটি মানে এটা কি আপনারা অ্যাকনোলেজ করেন কিনা যে আছে এরকম একটা সিন্ডিকেট কাজ করছে? না, ওই যে আপনারা যেটা বলছেন সিন্ডিকেট, আসলে সিন্ডিকেট এই বিষয়টা আমি এরকমভাবে বলবো না, কিন্তু এখানে হাত বদল হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে, মধ্যস্বত্বভোগীরাই মূলত এই কাজটি করছে। যেমনটা আমরা যদি বলি যে ইম্পোর্টেড প্রোডাক্টের ক্ষেত্রে
একই রকমের ঘটনা ঘটছে। একই সাথে ভোজ্য তেল, চিনি, দেখবেন যে ডিও, এখন বলে যে এসও, এটাও কয়েক হাত বদলের কারণে মূলত এই দামটা কি হয়ে যায়, প্রাইস হাইক হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। কৃষিজাত পণ্যের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। এইটা আমাদের বাস্তব অভিজ্ঞতা। এবং আলুর ক্ষেত্রে ইন্ডিয়া থেকে যে আলু আসছিল, আমাদের অভিজ্ঞতা আছে যে 18-19 টাকা কেজি পড়েছে। আমাদের ঢাকা মহানগরীর যে কয়েকটি গুরুত্বপূর্ণ বাজার রয়েছে তার মধ্যে শ্যামবাজার অন্যতম। তো সেখানে আমরা দেখলাম 18-19 টাকা কেজি আলু পড়েছে তাদের ক্রয়কৃত মূল্য, পরিবহন কস্ট সহ। সে আলুটা তারা বিক্রি করছে দেখেন 52-53-56 টাকা কেজি। তাহলে কি হচ্ছে, অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে, গাল্প অফ ডিফারেন্স। কিন্তু সরকার সেখানে দাম নির্ধারণ করে দিয়েছিল 45 টাকা কেজি, সেই সময়ের কথা আমি বলছি। কিন্তু আইন তারা মানতে চাচ্ছেন না। এই যে হাত বদলের কারণে মূলত ওনাদেরকে আমরা যখন বললাম যে আপনারা তো ইম্পোর্টের যে কাগজ, সেই তালিকা অনুযায়ী তো আপনি এত টাকায় বিক্রি করতে পারেন না, কারণ আপনার কস্টিং এত পড়ে নাই। তারা আমাদেরকে বলেন যে আসলে এই দামে তো আমরা কিনি নাই। কী দামে কিনেছেন? ওনারা বলছেন যে বিভিন্ন পর্যায়ে হাত বদলের কারণে শেষ পর্যন্ত এইরকমভাবে রেট বেড়ে যায়। দেশের তো একটা পরিবর্তন এসেছে। আমরা 5ই আগস্ট ছাত্রদের আন্দোলনের ফলে সরকারের বিগত সরকারের পতন হয় এবং নতুন অন্তর্বর্তী সরকার এখন দায়িত্বে আছে। এই যে ছাত্রদের যে আন্দোলনের স্পিরিট, এই জায়গা থেকে বাজারে আপনি তো মাঠ পর্যায়ে বিভিন্ন অভিযান পরিচালনা করছেন, আপনার অভিজ্ঞতা আসলে কোনো পরিবর্তন কি আসলে বাজারে, মানে এটার কোনো পরিবর্তনের ছোঁয়া কি দেখতে পেয়েছেন? বাজারে দুই রকমভাবে অ্যানালাইসিস আমরা করতে পারি। একটি হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় পণ্যের যে মূল্য, আমরা দেখছি যে এটি হয়তো আগের যে কোনো সময়ের তুলনায় কিছুটা এখনো স্বস্তিদায়ক অবস্থান রয়েছে, এটি একটা পরিবর্তন। আরেকটি পরিবর্তন হচ্ছে যে আমরা যে অভিযানগুলো পরিচালনা আগে থেকেই করে আসছি, এখনও করছি, তো সেক্ষেত্রে ব্যবসায়ীরা চেষ্টা করেন আমাদের কার্যক্রমকে বিভিন্নভাবে স্থিমিত করে দেওয়ার জন্য, বাধা দেওয়ার জন্য। এটি স্বাভাবিক, অপ্রিয় হলেও এটি সত্য। কিন্তু হয়তো এখন তারা এই কাজগুলো হয়তো করছে না, বা করলেও এটি তাদের হালে পানি পাচ্ছে না, অথবা আমরা কিছুটা বাধাহীনভাবে কাজগুলো করতে পারছি, এটা একটা ফ্যাক্ট। এই যে আধুনিকায়নের ফলে ভোক্তাদের ঠকানোর যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস, সেগুলো নিয়ে কি আপনাদের কোনো ধরনের নির্দেশনা আছে কিনা, বা আপনারা ভোক্তা পর্যায়ে কাজ করতে গিয়ে আপনাদের অধিদপ্তর থেকে এগুলো আসলে যেন ভোক্তারা প্রতারিত না হয়, সেটার কোনো পদক্ষেপ কিংবা কোনো ধরনের নির্দেশনা আছে কিনা আপনাদের কাছে? একটা হচ্ছে যে পেট্রোল পাম্প, যেটি নিয়ে অনেক অভিযোগ আমাদের কাছে আসে যে প্রায় পেট্রোল পাম্পে কি হয়, ওজনে কম দেওয়া হয়। আমরা অনেক এরকম ধরেছি যে আসলে কম দেওয়া হচ্ছে, আমরা যখন যাচ্ছি সঙ্গে সঙ্গে কম পাচ্ছি, আবার তারা কারেকশন করছে। এবং এই ডিভাইসগুলো এমনই যে কয়েক সেকেন্ড লাগে এটি কারেকশন করার জন্য, হয়তো কয়েকটা বাটনে চাপ দিলেই দেখা যাচ্ছে যে কারেকশন হয়ে যাচ্ছে। তো এরকম অনিয়ম আসলে রয়েছে, এটি ফ্যাক্ট। আরেকটি রয়েছে যে বাটখারার ক্ষেত্রে যে ডিজিটাল স্কেলগুলো রয়েছে, ওয়েট মেশিন, সেখানেও আমরা দেখি যে স্পেশালি মুরগির যে দোকানগুলোতে, হ্যাঁ, সেখানেও তারা কাঁচা বাজারে রাইট এমনভাবে করে রাখে যে ওজনে কারচুপি করার অনেক প্রমাণ আমরা পেয়েছি। একই সাথে আরেকটা বিষয় আপনি জানলে অবাক হবেন যে এই মেশিনগুলোর কি হয়, ডিজিটাল মেশিনের উপরে কি হয়, একটা ঝুড়ি দিয়ে রাখে, এবং ঝুড়ির উপর ঠিক উপরে দেখবেন একটা ফ্যান দেওয়া আছে। এই ফ্যানের বাতাসের কারণেও মূলত একটা প্রেশার ক্রিয়েট হয় এবং সেখানেও ওজন বেড়ে যায়। অর্থাৎ বিচিত্র রকমের কারচুপি এবং কারসাজির যে আশ্রয় ওনারা ইউজুয়ালি নিয়ে থাকেন। তবে সকল ব্যবসায়ী নেন এটি আমরা ঢালাওভাবে বলতে পারবো না, অনেক সৎ ব্যবসায়ী রয়েছেন, ওনারা এগুলো করেন না।